আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করতে সিলেটে অবস্থান করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় দর্শক দেখতে পাচ্ছেন তারেক রহমানের সিলেটের জনসভায় কি অবস্থা হয়েছে। তারেক রহমানকে আক্রমণ করেছিল একদল, তারপর দাওয়া পাল্টা দেওয়া চলছে এই মুহূর্তে। এদিকে আজ সিলেটে তারেক রহমানের উপর ভয়াবহ প্রভাব পড়ে। আওয়ামী লীগ কর্মীরা পরিকল্পনা করে তারেক রহমানকে আক্রমণ করে। এই নিয়ে সিলেটের মধ্যে ধ্বংসলীলা চলছে, সারা দেশে উত্তাল পরিস্থিতি। সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা আজ আলিয়া মাদ্রাসা মাঠে। এই মুহূর্তে রাষ্ট্রের যে বর্তমান অবস্থা, গতকালকে র্যাবের সদস্যকে যেভাবে শেষ করে দিয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশের উপর যে অভিযান হয়েছে, হামলা হয়েছে, তো পুলিশ তো একটু একটু ভয় পায়। যেখানে 20-50 জন মানুষ একত্রিত হয়, 10 জন পুলিশ থাকলেও বিপদে পড়ে। কেন? তারা গুলি করার কিন্তু এখন আর অনুমতি নাই। লিথাল উইপেন তাদেরকে এখন দেওয়া হচ্ছে না। সো এই ক্ষেত্রে পুলিশ কিন্তু ভীত। হাতের একটা ডান্ডা লাঠি দিয়া 50 জন 100 জন মানুষকে সামলানো কঠিন। দুই দশক পর সিলেট গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা একটু সিলেট থেকে ঘুরে আসবো, তার সফর ঘিরে বিভিন্ন কথাবার্তা জানবো এবং আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। বলছিলাম 2 দশক পর তারেক রহমান সিলেটে গিয়েছেন এবং সিলেট তো ভালোভাবে প্রস্তুতি নিয়েছে আমরা দেখছিলাম। আজ তার জনসভা রয়েছে, আর কি কর্মসূচি রয়েছে জানাবেন। বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু জড়ো হয়েছেন এই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এবং এর আশপাশের এলাকার প্রতিটি সড়কেই যান চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে সিলেটে আছেন তারেক রহমান। তার নির্বাচনী প্রচারণা সিলেট থেকে শুরু করেছেন এবং এইটাকে কেন্দ্র করে আজকে তারেক রহমান বিপদে পড়েন। তারেক রহমানের কর্মসূচিতে লক্ষ লক্ষ জনতা সিলেটের মাঠে রয়েছিল। ঠিক তখনই একটা ঘটনা ঘটে, আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে সিলেটের পরিস্থিতি এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে, মানে তারেক রহমানের এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশেও যে একটা উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে, সবকিছুই দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো যে তারেক রহমানের বিরুদ্ধে কে কে পরিকল্পনা করেছিল এবং তার বর্তমান অবস্থা, সবকিছু দেখতে পারবেন। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করতে সিলেটে অবস্থান করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা করার মাধ্যমে প্রচার শুরু করবেন তিনি। তার এই পুরো সফর ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। উচ্ছ্বাসে নেতাকর্মীরাও। মোহিত দিদারের তথ্য ও ছবিতে বিস্তারিত। সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফর ঘিরে সিলেটে বিএনপি নেতাকর্মীরা আছেন ব্যাপক উৎসাহ উদ্দীপনায়। আর তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী। এবার কিন্তু ডিফারেন্ট বিভাগীয় সমাবেশ না, হবিগঞ্জ তারপরে মৌলভীবাজার অ্যাবসেন্ট, সেই হিসাবে এরপরেও ইনশাআল্লাহ প্রচুর মানুষ হইব। তিনি সারা দেশকে নিয়ে যেমন চিন্তা করবেন, সিলেটের প্রতি তার আলাদা একটা আবেগ এবং উচ্ছ্বাস কাজ করবে। এই কারণেই যে তার শ্বশুর বাড়িও কিন্তু সিলেটে। নেতাকর্মীরা আশা করছেন সিলেটের জনসভায় মানুষের ঢল নামবে, আর এখান থেকেই সুনামগঞ্জ ও সিলেটের 6টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। বিএনপি 100% প্রস্তুত এবং আমরা জনগণও প্রস্তুত, দেশের সিলেটের সর্বস্তরের জনগণ যেখানে প্রস্তুত, আর এখানে তার সভাকে কেন্দ্র করে যা যা করণীয় সবই প্রস্তুত। সকলেই উপস্থিত থাকবে এবং তিনি 11টায় ওনার বক্তব্য রাখবেন। প্রধান অতিথির বক্তব্য শেষ করে তিনি এই মৌলভীবাজারের শেরপুরের উদ্দেশ্যে সড়কপথে রওনা দিবেন। সিলেট থেকে ফেরার পথে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন উপজেলা পরিষদ মাঠে এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আরও 2টি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এছাড়া বিকেলে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে এক জনসভায় ভাষণ দেবেন বিএনপি প্রধান। পরে ঢাকার পথে নরসিংদী পৌর এলাকায় একটি কর্মসূচিতে এবং নারায়ণগঞ্জের 2500 রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আরেকটি সমাবেশে যোগ দেবেন তিনি। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে বিএনপি চেয়ারম্যানের সফর নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন চূড়ান্ত প্রস্তুতির কাজ চলছে। ইনশাল্লাহ আমরা আশা করছি একটা নির্বিঘ্ন প্রোগ্রাম এখানে হবে, সুন্দর শান্তিপূর্ণ। সফর শেষ করে রাতে তার গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে। আল ইমরান, 71। দর্শক, সিলেটে তারেক রহমানের জনসভার প্রস্তুতি নিয়ে আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল মোহিত দিদার। আলিয়া মাদ্রাসার মাঠে তারেক রহমানের জনসভার যে প্রস্তুতি কোন পর্যায়ে দেখছেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। রয়েল, শুভ সকাল। আমি এই মুহূর্তে আছি আলিয়া মাদ্রাসা মাঠে। আর মাত্র কয়েক ঘন্টা পর এই মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল সন্ধ্যা থেকে এখানে মানুষের ভিড় নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসা মাঠ লোকারণ্য হয়ে যাচ্ছে। ফজরের পর থেকে এখানে আরো বিভিন্ন জেলা উপজেলা থেকে লোক এসেছেন। তারেক রহমান এই প্রথম দীর্ঘ 22 বছর পর আজকে 22শে জানুয়ারি তিনি সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য রাখবেন এবং গতকালকে তিনি সন্ধ্যার রাত 8:20 সময় সিলেটে এসে পৌঁছেন। এরপর তাকে বিমানবন্দর থেকে সরাসরি তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহফানান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। জিয়ারতের পর তিনি মানুষের কাছে হাত তুলে দোয়া চান। এরপর তিনি সরাসরি চলে যান সিলেটের দক্ষিণ সুরমায়, যেটা দক্ষিণ সুরমায়, সেখানে তার শ্বশুর বাড়ি, সেখানে তিনি অবস্থান করেন। এখন আজকে সকাল 9টায় তিনি প্রথমেই সিলেটের কিছু শিক্ষার্থীদের সাথে তিনি মত বিনিময় করবেন। এরপর সরাসরি তিনি এই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে এসে পৌঁছবেন। সিলেটের সুনামগঞ্জের 5 জন এবং সিলেটের 6 জন, মোট 11 জন প্রার্থীকে তিনি এই মাঠে পরিচয় করিয়ে দিবেন। মূলত এটাই হচ্ছে নির্বাচনী তার প্রথম সভা। এখান থেকে তিনি আবার সরাসরি চলে যাবেন মৌলভীবাজার, হবিগঞ্জ, নরসিংদীতে। আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি যে এখানে যারা এসেছেন, বিভিন্ন প্রার্থী আছেন যারা, তাদের সমর্থকরা এখানে স্লোগান দিচ্ছেন এবং এই মঞ্চ ঘিরে গত 3 দিন থেকে আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে এবং সিলেট নগরী সহ সভাস্থল কয়েক স্তরে আইন শৃঙ্খলা বাহিনী। স্বয়ং তারেক জিয়া সহ বিএনপির অনেক হেভিওয়েট নেতা আগামী নির্বাচনে পরাজয়ের দ্বার প্রান্তে, তারা পরাজিত হতে পারেন। তারেক রহমান 2টা আসন থেকে নির্বাচন করছেন, তার একটায় তিনি পরাজিত হতে পারেন, আর একটায় জিততে পারেন, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর হারার সম্ভাবনা বেশি, সালাউদ্দিন আহমেদ হারতে পারেন, মির্জা আব্বাস হারতে পারেন, এরকম বিএনপির অনেক হেভিওয়েট নেতা হেরে যেতে পারেন। আমার একটা প্রেডিকশন হচ্ছে আগামী সংসদ হবে তারুণ্য ভিত্তিক সংসদ। হ্যাঁ, বিএনপির অনেক প্রার্থী থাকবে, বিএনপি নির্বাচনে ভালো করবে বা প্রফেসর ইউনূস একটা বিরাট সংখ্যক বিএনপির লোকজনদেরকে সংসদে যেতে দিবেন, বাট বিএনপির মধ্যেই তরুণরা সংসদে সংখ্যাগরিষ্ঠ হবে। বিএনপির মধ্যে অতি বৃদ্ধ বয়স্ক এরা অনেকে এই সংসদে যেতে পারবে না, অনিবার্যভাবে তারা হেরে যাবে। সেটা মেটিকুলাস ডিজাইনে হোক আর সেটা স্বাভাবিক একদম ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে হোক, পরিস্থিতি সেদিকে যাচ্ছে। তো এখানে তারেক রহমানের বিষয়ে প্রেডিকশন হচ্ছে তারেক রহমান 2 জায়গায় এক জায়গায় হেরে যেতে পারেন। বিএনপির উচিত বগুড়ার আসনটা ধরে রাখার চেষ্টা করা, ঢাকায় হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকার ভোটাররা যথেষ্ট সচেতন। এখানে ডাক্তার এস এম খালেদুজ্জামান, তার যে কৌশল, তার যে দৃঢ়তা, তার যে অবস্থান, তার সাথে তারেক রহমান পেরে উঠছে না। খালেদুজ্জামান যে হেভিওয়েট প্রার্থী এবং তাকে যে পুরো বিএনপি ভয় পায়, তার প্রমাণ হচ্ছে এখানে প্রার্থী করা হয়েছিল আওয়ামী লীগের আত্মীয়, যিনি বাবার কোটায় রাজনীতি করেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে। তারপরে দেখেছেন যে না, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জামানত রক্ষা করতে পারেন কিনা সন্দেহ আছে। পরে তারেক রহমান নিজেই দাঁড়িয়েছেন। তারেক রহমান পার্থের চাইতে ভালো করবেন বা ফাইট হবে, কিন্তু যেটা আসার সম্ভাবনা কম দেখছি, কারণ ওই আসনের ভোটারদের অলরেডি খালেদুজ্জামান কনভিন্স করে ফেলেছেন। আর খালেদুজ্জামান একজন নামি দামি চিকিৎসক, মানবিক ডাক্তার, তার মাধ্যমে অনেকে সেবা পাচ্ছে এবং তিনি অনেক আগে থেকে এই এলাকায় জনসম্পৃক্ত, জনগণের কল্যাণে কাজ করেন। আর বিএনপির কথা যদি বলি, জাস্ট উড়ে এসে জুড়ে বসা, এবং ঢাকা 17 আসনের ভোটারদের সাথে তারেক রহমানের কোনো সম্পর্ক নেই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি সাম্প্রতিক বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে দেওয়া বলে বর্ণিত ওই বার্তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। জানা গেছে, গত সপ্তাহে সেনাবাহিনীর একটি অভ্যন্তরীণ সমাবেশে জেনারেল ওয়াকারুজ্জামান সেনার সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, যে কোনো রাজনৈতিক দল বা নেতৃত্ব যদি সেনাবাহিনীকে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করার চেষ্টা করে, তবে তা দেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত হবে। আমরা কোনো দলের পক্ষে বা বিপক্ষে নই, আমাদের একমাত্র দায়বদ্ধতা সংবিধান ও জনগণের প্রতি। এই বক্তব্যের একটি অংশকে কিছু মহল তারেক রহমানের প্রতি পরোক্ষ সতর্কবার্তা হিসেবে ব্যাখ্যা করছে। বিশেষ করে তারেক রহমানের সাম্প্রতিক কয়েকটি বক্তব্য, যেখানে তিনি সেনাবাহিনী ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন এবং নির্বাচনকালীন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, সেগুলোর প্রেক্ষাপটে এই বার্তার তাৎপর্য বেড়েছে বলে মনে করা হচ্ছে। সেনাপ্রধানের বক্তব্যের পর বিএনপির অভ্যন্তরীণ সূত্র থেকে জানা গেছে, দলটির নীতি নির্ধারণী পর্যায়ে এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একজন জ্যেষ্ঠ নেতার নাম প্রকাশ না করার শর্তে বলেন,
আমরা সবসময় সেনাবাহিনীর প্রতি সম্মান প্রকাশ করছি, কিন্তু যদি কোনো বক্তব্যকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয় তাহলে তা দলের জন্য অসুবিধাজনক হতে পারে। আমরা এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে সেনাপ্রধানের এই অবস্থান আসলে সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার প্রচেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আহমেদ কামাল বলেন, সেনাবাহিনী বারবার স্পষ্ট করেছে যে তারা রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায় না। এই বক্তব্য সেই ধারাবাহিকতার অংশ। কোনো নির্দিষ্ট নেতা বা দলের প্রতি এটি সরাসরি নয়, বরং সবার জন্য একই নিয়ম প্রযোজ্য। সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে আওয়ামী লীগের একজন নেতা বলেন, সেনাবাহিনী নিরপেক্ষ থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। কোনো দল যদি অন্যথা ভাবে তাহলে তাদের নিজেদের অবস্থান পর্যালোচনা করা উচিত। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে তারা সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অব্যাহত রেখেছে এবং সেনাবাহিনীর সহায়তায় নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার পরিকল্পনা করছে। কমিশনের এক কর্মকর্তা বলেন, আমরা সব পক্ষের কাছে সহযোগিতা আশা করছি যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়। এদিকে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। দলটির মুখপাত্র রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, দলের হাইকমান্ড যথাসময়ে সিদ্ধান্ত জানাবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী কয়েক সপ্তাহে এই ইস্যু আরো তীব্র হতে পারে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে সব পক্ষের মধ্যে সংযত আচরণ ও সংলাপের মাধ্যমে উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাকালে সেনাপ্রধানের বক্তব্য রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করেছে। এটি কোনো একক দলের বিরুদ্ধে সরাসরি হামলা নয়, বরং সেনাবাহিনীর সাংবিধানিক নিরপেক্ষতা ও সীমারেখা পুনর্ব্যক্ত করার প্রয়াস। বিএনপির জন্য এটি অস্বস্তিকর হলেও সব পক্ষের জন্য একই বার্তা। রবিন, তারেক রহমান কখন নাগাদ সমাবেশ স্থলে আসতে পারেন? নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? রাব্বি, আসলে এই সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বেলা ঠিক 12টায়, কিন্তু তার আগেই এসে পৌঁছতে পারেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সমাবেশস্থলে। ইতিমধ্যেই তার উপস্থিতিকে ঘিরে বা তার আগমনকে ঘিরে কিংবা তাকে একবার দেখার জন্য বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু জড়ো হয়েছেন এই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এবং এর আশপাশের এলাকায়। আশপাশের এলাকার প্রতিটি সড়কেই যান চলাচল বন্ধ রয়েছে, কেননা সেখানেও বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে নেতাকর্মীদের উপস্থিতি বা চলাচল সেটি স্পষ্ট। এবং গতকাল রাত থেকেই আসলে অনেক নেতাকর্মী সিলেটের নানা প্রান্ত থেকে, সিলেট জেলার নানা প্রান্ত থেকে এসে এখানটায় রাত্রি যাপন করেছেন এই মাঠে, এই সমাবেশস্থলে। যদিও এটি নির্বাচনী সমাবেশ, কিন্তু তারা স্মরণ করছেন তাদের দীর্ঘদিনের সে আন্দোলন সংগ্রামের কথা, নিপীড়নের কথা, যে সময় তারা নানান ঝুঁকি নিয়ে বিপদসংকুল পথ পাড়ি দিয়ে নিজেদের আড়াল করে আত্মগোপনে থেকে তারা নানান ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল। সেই সব দিনের কথা মনে করছে সাধারণ কর্মীরা। তারা ভাবছে যে আসন্ন নির্বাচন, সেই ত্যাগ এবং সেই প্রতিশ্রুতির কথা আরও একবার উচ্চারিত হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে, তাদের দলীয় প্রতীক ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে। সিলেট জেলার 6টি সংসদীয় আসন এবং পাশের সুনামগঞ্জ জেলার 5টি সংসদীয় আসন, 11টি সংসদীয় আসনের নেতাকর্মীরাই মূলত আজকের এই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশে অংশ নিতে যাচ্ছেন, যেটি প্রথম নির্বাচনী সমাবেশ বিএনপির এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। এবং দলের চেয়ারম্যান তারেক রহমানেরও প্রথম কোনো রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়ে দলকে আগামী যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত করার যে বিষয়গুলো, সেটির একেবারেই সূচনায় বলা চলে এই সমাবেশ থেকে শুরু হতে যাচ্ছে। তারেক রহমান ধানের শীষের প্রার্থীদের বা বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচিত করে তুলবেন সাধারণ ভোটারদের কাছে এবং জনগণের কাছে ভোট প্রার্থনা করবেন। সেই সঙ্গে নিজের দেশ গড়ার যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো উচ্চারণ করবেন এই আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশ থেকে। এই সমাবেশের শেষেই তিনি ঢাকার পথে রওনা হবেন। সালামু আলাইকুম। যারা নিয়মিত আমার নিউজ দেখেন সকলেই জানেন যে আমি এনসিপির খুব তীব্র সমালোচক একজন ক্যারেক্টার বা ক্রিটিক। তবে হাসনাত আব্দুল্লাহ এবং তাসনিম জানা, এই দুজনকে আমার কাছে মনে হয় পরিচ্ছন্ন মানুষ যেহেতু দোষগুণ কিছুটা আছে। যাই হোক, হাসনাত আব্দুল্লাহ যে আসন থেকে নির্বাচন করছেন, ওই আসনের সবচেয়ে বড় একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন আমার কাছে মনে হয় যথেষ্ট অহংকারী মানুষ। এখন হতে পারে যে তিনি নিরহংকার মানুষ, হতে পারে তিনি যথেষ্ট বিনয়ী, বাট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি যখন কথা বলেন অথবা টেলিভিশনের বিভিন্ন যখন ফুটেজ আসে, ওনার মধ্যে একটা এলিটিজম বা অহংকারী একটা ভাব, ব্যক্তিত্বপনা শো অফ হয়। কথা হচ্ছে মঞ্জুরুল হাসান মুন্সি। কেন আসলে তিনি আজকে অহংকারের কারণে পতনের মুখে পড়ে গেলেন? এটা আজকে গতকালকে থেকে একটা ভিডিও ভাইরাল। তিনি সম্ভবত কোনো একটা ব্যাংকে যাচ্ছিলেন, তো সাংবাদিক, মোবাইল সাংবাদিক হোক আর টেলিভিশন সাংবাদিক হোক, একটা ফুটেজ নেওয়ার চেষ্টা করেছিলেন, লাঠি দিয়ে একদম গুতা মারছেন। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এইখানে তারেক রহমানের সিলেটের কর্মসূচিকে কেন্দ্র করে অনেক ঘটনা যে ঘটতেছে বা সিলেটের বর্তমান অবস্থা, এগুলা দেখিয়েছি। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দিয়ে এবং তারেক রহমানের অবস্থা দেখে
গাইজ, তারেক রহমান কিন্তু বর্তমানে দেশের টপ অফ দা, মানে তিনি বর্তমানে একজন নেতা এবং তার জন্য সবাই কিন্তু লক্ষ লক্ষ মানুষ হয় এবং সে কিন্তু আগামী দিনের প্রধানমন্ত্রী। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।